আলোচ্য বিষয় নবম শ্রেণীর 50 নম্বরের ভূগোলের কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা তোমাদের নভেম্বর মাসে বিদ্যালয় থেকে দেওয়া হবে। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের এতদিন যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়েছে সেখান থেকে প্রশ্ন নিয়ে নিয়ে কম্বাইন্ডভাবে তৈরি করা হয়েছে। তোমাদের এর আগে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বাংলা এবং ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে 50 নম্বরের। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমরা ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখো। প্রথমে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। অর্থাৎ এখানে যে 4টে অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর কোনটা সেটা আমাদের দেখে লিখতে বলেছে। তো যেটা সঠিক উত্তর আমরা দেখে নিই উত্তর কোনটা হবে। উত্তর আমাদের হবে সৌরজগতের বহিস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্য থাকে না সেটি হলো গ, এরা কঠিন শিলায় গঠিত। এটা হবে সঠিক উত্তর। 1.2 দেখো সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো, এদের মধ্যে কোনটা হবে? উত্তর হবে খ, কর্কট ক্রান্তি রেখা উত্তরায়ণের শেষ সীমা। আচ্ছা, সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা কোনটা সেটা যদি তোমরা জানো কমেন্ট করে অবশ্যই জানাবে। খুব সোজা উত্তরটি। 1.3 দেখো মানবিক সম্পদের একটি উদাহরণ হলো, এদের মধ্যে কোনটা উত্তর হবে? দক্ষতা, গ। 1.4 দেখো বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো, উত্তর হচ্ছে ক, 0 ডিগ্রি। 1.5 প্রশ্নটা দেখো ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয়, কি হবে এখানে? ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন চলে যাচ্ছি 1.6 ঠিক জোড়াটি নির্বাচন করে, এদের মধ্যে কোনটি ঠিক জোড়া? তো দেখো যেটা মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম আমরা সকলেই জানি, সেটা হচ্ছে ঠিক জোড়া, গ। 1.7 দেখো অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এদের মধ্যে অক্ষরেখার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। 1.8 দেখো বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো, উত্তর হবে লাভা মালভূমি। 1.9 দেখো ঠিক জোড়াটি নির্বাচন করো, এর মধ্যে সঠিক যেটা জোড়া সেটা হচ্ছে খ, কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। 2 নম্বর দেখো শূন্যস্থান পূরণ করো। 2.1 কি আছে? দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করে, উত্তর হবে 90 ডিগ্রি কোণে। চলে আসছে 2.2 আবহ বিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর অপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে বলে রেগোলিথ, উত্তর হচ্ছে রেগোলিথ। পরের প্রশ্ন দেখো দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো তিস্তা। চলে আসছি পরের প্রশ্ন, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক, এটা কিন্তু বাক্যটি একদম ভুল। 3.2 দেখো বলা আছে কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, এটা হয়ে ভুল। 3.3 দেখো অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ার ভাটা শক্তি, এটি কিন্তু একদম ঠিক, তাই জন্য এখানে হবে ঠিক। পরের প্রশ্ন দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। কোন স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটি প্রতিপদ স্থানের দ্রাঘিমা কত হবে? তো উত্তর হবে 156 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো, উত্তর হবে পামির মালভূমি। কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়ার প্রাধান্য লক্ষ্য করা যায়? উত্তর হবে নিরক্ষীয় আর্দ্র। তারপরে সংক্ষিপ্ত উত্তর দাও। কোন একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো। উত্তর দেবে পরিবেশ থেকে প্রাপ্ত যেসব বস্তু বা পদার্থ সম্পদ নয়, আবার সম্পদ উৎপাদনে কোনো বাধা বা প্রতিরোধ সৃষ্টি করে না, সেই সব সামগ্রী এই নিরপেক্ষ সামগ্রী বলে। সেই সব সামগ্রীকে নিরপেক্ষ সামগ্রী বলে, ঠিক আছে, সামগ্রীকে নিরপেক্ষ সামগ্রী বলে। তবে আজ যে নিরপেক্ষ উপাদান তা আগামী দিনে সম্পদে পরিণত হতে পারে, তবে তার কিছু শর্ত আছে, যেমন কার্যকারিতা থাকবে। কোনো নিরপেক্ষ উপাদানের যদি কার্যকারিতা থাকে এবং তা মানুষের কাজে লাগে তবে সেটি সম্পদে পরিণত হতে পারে। যেমন খরস্রোতা নদীর জল আজ একটি নিরপেক্ষ সামগ্রী, তবে এই জলকে কাজে লাগিয়ে যদি জলবিদ্যুৎ উৎপাদন করা হয়
তবে সেই জল সম্পদে পরিণত হবে। নেক্সট পয়েন্ট দেখো, উপযোগিতা থাকবে। কোনো নিরপেক্ষ সামগ্রী যদি হঠাৎ করে মানুষের উপযোগী হয়ে ওঠে তবে সেটি সম্পদে পরিণত হয়। যেমন একখণ্ড পতির জমি কিন্তু একটি নিরপেক্ষ সামগ্রী, কিন্তু সেই জমিতে জলসেচ, সার প্রয়োগ এবং কর্ষণের মাধ্যমে যদি কৃষিকাজের উপযোগী করে তোলা যায় তবে সেই জমিটি সম্পদে পরিণত হয়। তারপরে পয়েন্ট, অভাব মোচনের ক্ষমতা থাকবে। কোনো নিরপেক্ষ উপাদান যদি মানুষের অভাব চাহিদা পূরণ করতে পারে তবে তাকে সম্পদ বলা যাবে। যেমন নদীর মাছ নিরপেক্ষ উপাদান, কিন্তু সেই মাছ ধরে যদি মানুষ বিক্রি করে খাদ্য হিসাবে গ্রহণ করে তবে তা সম্পদে পরিণত হয়। পরের পয়েন্ট, বিক্রয় যোগ্যতা থাকবে। নিরপেক্ষ সামগ্রী বিক্রি করে অর্থ উপার্জন করলে তা সম্পদে পরিণত হবে। যেমন জমির উদ্বৃত্ত ফসল বিক্রি করে চাষি অর্থ উপার্জন করে, এখানে করলে হবে। জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো। পৃথিবীর কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানার জন্য যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে জিপিএস বলে। এই জিপিএস বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন প্রথম পয়েন্ট, অবস্থান নির্ণয়। জিপিএস এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়। 2, দিক নির্ণয়। জিপিএস এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকেরা সহজে দিক নির্ণয় করতে পারে। পরের প্রশ্নে চলে আসছি 5.3, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কি কি? তারপরে দেখো, এইটা ডবল হয়ে গেছে প্রশ্নটা। উত্তর, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি হলো, প্রথম পয়েন্ট দেবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণ বৃদ্ধি। সেচ খাল ও নদ নদীর জলে গৃহস্থালির কাপড় কাচা, কাপড় ধোয়া ও স্নানের জল মেশে। এর ফলে জলের অতিরিক্ত পরিমাণে ডিটারজেন্ট মিশে জলের সাথে বিক্রিয়া ঘটায় এবং জলকে দূষিত করে। তারপর দেখো, কলকারখানার দ্বারা জল দূষণ বৃদ্ধি। বিভিন্ন কলকারখানা, বিশেষত রং ও চামড়া কারখানার বর্জ্য পদার্থ, নোংরা জল এবং শহরের মলমূত্র ইত্যাদি ফেলার নিকাশি হিসাবে নদ নদী ও খালকে অতিমাত্রায় ব্যবহার করা হয়। এর ফলে জল দূষণ বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্ট, জলজ জীব বৈচিত্র্যের ক্ষতি। নদ নদী ও খালের জলের দূষণ বৃদ্ধি পেয়ে সেখানকার জলজ জীব ও জীব বৈচিত্র্যের ক্ষতি হয়। পরের পয়েন্ট, মৃত্তিকা দূষণ ও কৃষিকাজে ক্ষতি। নদী ও খালের দূষিত জল বেড়ে গিয়ে নদীর পার্শ্ববর্তী অঞ্চলের মাটিকে দূষিত করে এবং নদীতে দূষিত জল কৃষিকাজে ব্যবহার করা হলে কৃষিকাজে ক্ষয়ক্ষতি হয়। চলে আসছি পরের প্রশ্ন, আবহাওয়া বিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রথম পয়েন্ট দেবে আবহাওয়া বিকারে প্রাণীদের ভূমিকা। উই পোকা, খরগোশ, ইঁদুর, কেঁচো প্রভৃতি প্রাণীরা মাটিতে গর্ত করে বাস করে ও শিলার বিচূর্ণন ঘটে। 2 নম্বর, প্রাণীদের মৃতদেহ ও বর্জ্য পদার্থ বিয়োজিত হয়ে শিলার রাসায়নিক আবহাওয়া বিকার ঘটায়, যেটা কেমিক্যাল ওয়েদারিং বলা হয়। আবহাওয়া বিকারে মানুষের ভূমিকা। ঘর বাড়ি তৈরির সময় শিলার বিচূর্ণন ঘটে। কৃষিকার্যের সময় যান্ত্রিক আবহাওয়া বিকার ঘটে। 3, খনিজ উত্তোলন, শিল্প স্থাপন প্রভৃতির মাধ্যমে পরোক্ষভাবে আবহাওয়া বিকার ঘটায়। চলে আসছে 6 নম্বর প্রশ্নগুলো, 6 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে 6.1, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? উত্তর, আমরা যদি নিরক্ষরেখায় দাঁড়াই তবে আমরা পৃথিবীর সাথে সাথে ঘন্টায় প্রায় 17 কিলোমিটার বেগে ঘুরতে থাকবো। আবার সুমেরু অথবা কুমেরু বৃত্তে দাঁড়ালে কোনো রকম না নড়েও 24 ঘন্টা পার করে দেব। তবে ভূপৃষ্ঠে বসবাস করা সত্ত্বেও আমরা আবর্তন বেগ অনুভব করতে পারি না। এর কারণ হলো আমরা পৃথিবীর যেখানে আছি তার পারপার্শ্বিক গাছপালা, জীবজন্তু, ঘরবাড়ি, যাবতীয় জিনিসপত্র পৃথিবীর সঙ্গে একই গতিতে এবং একই সঙ্গে আবর্তন করছে। অর্থাৎ প্রতিটি বস্তুর আপেক্ষিক অবস্থান একই থাকছে বলে আমাদের চোখে তার স্থান পরিবর্তন ঘটে না, ফলে আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না। তাহলে এবার চলে আসি 6.2 এর প্রশ্নে। পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর দেবে বিশ্বের মোট জনসংখ্যার 90% সমভূমিতে বসবাস করেন। এই ভৌগোলিক কারণগুলি হলো, প্রথমত জলবায়ু। এখানে মাঝারি উষ্ণতা ও পরিমিত বৃষ্টিপাতের জন্য জলবায়ু মৃদু ভাবাপন্ন প্রকৃতির হয়। 2, কৃষির উন্নতি। বিস্তীর্ণ সমতল জমি, উর্বর গভীর পলি বা বেলে মাটি বা কৃষ্ণমৃত্তিকা, জলসেচের সুবিধার জন্য সমভূমি বিশ্বের শ্রেষ্ঠ কৃষি অঞ্চল, যথা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি ইত্যাদি।
3 নম্বর দেখো জলের সহজলভ্যতা। সমভূমির মাটির অগভীরে ভৌম জল এবং অসংখ্য নদ নদী, খাল ও জলাশয় থেকে সেচ, দৈনন্দিন কাজকর্ম, পানীয় ও শিল্প কাজে জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তাহলে 4 নম্বর দেখো পরিবহন ও যোগাযোগের উন্নতি। সমতল ভূমিরূপ এবং বিপুল জনসংখ্যার কেন্দ্রীভবনের জন্য ঘন জলের আকারে সড়ক, রেল, পাতাল রেল, নদী ও আকাশপথের বিস্তার ঘটে। চলে আসছি পরের প্রশ্ন 6.3। আগ্নেয় ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি হবে তোমরা ছক করে নেবে। প্রথমে ক্ষয়জাত পর্বতের ক্ষেত্রে লিখবে ভূপৃষ্ঠের উপরিভাগের শক্ত শিলায় গঠিত অংশের কম ক্ষয়প্রাপ্ত কোনো স্থান পার্শ্ববর্তী বেশি ক্ষয়ে যাওয়া নরম শিলায় গঠিত স্থান থেকে আলাদা হয়ে উঁচুতে উঠে গেলে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়। আগ্নেয় পর্বতের ক্ষেত্রে কিভাবে লিখবে ভূগর্ভের ম্যাগমা ভূস্তরের ফাটল দিয়ে লাভারূপে বারংবার বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে উঁচু হয়ে শঙ্কুর মতো আকৃতি প্রাপ্ত হলে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। 2 নম্বর দেখো ক্রমাগত ক্ষয়ের ফলে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বতগুলি ক্ষয়জাত পর্বতে রূপান্তরিত হয়। 2 নম্বর দেখো অগ্ন্যুৎপাতের সময় ভূগর্ভ থেকে উঠে আসা গলিত লাভা জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি করে। 3 নম্বর ক্ষয়ের ফলে এই পর্বতের মাথা চ্যাপ্টা হয় এবং এইসব পর্বতের শীর্ষদেশে আগ্নেয় পর্বতের মতো গহ্বর থাকে না। 3 নম্বর আগ্নেয় পর্বতের শিখরে এক বা একাধিক জ্বালামুখ নামে গহ্বর থাকে যা নলের মতো পথের মাধ্যমে ভূগর্ভের ম্যাগমা স্তরের সঙ্গে যুক্ত থাকে। 4 নম্বর বহু প্রাচীন পর্বতশ্রেণী বহু হাজার বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে ক্ষয়জাত পর্বতে রূপান্তরিত হয়েছে। 4 নম্বর এদিকে লিখবে অর্থাৎ আগ্নেয় পর্বতের দিকে লিখবে প্রশান্ত মহাসাগরের উপকূল ভাগ এবং সমুদ্রের শৈলশিরার ওপর ভূত্বকের দুর্বল স্থানগুলিতে আগ্নেয় পর্বতের আধিক্য দেখা যায়। 5 নম্বরে লিখবে ক্ষয়জাত পর্বতগুলো হঠাৎ ধ্বংস হয়ে যায় না। এদিকে 5 নম্বরে লিখবে পরবর্তী অগ্ন্যুৎপাতের প্রবল বিস্ফোরণে কোনো কোনো আগ্নেয় পর্বত অনেকাংশে ধ্বংস হয়ে যায়। চলে আসি 7 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও। তো বিষয়গুলি কি দিগন্ত রেখা আর ধ্রুব তারা। তো দিগন্ত রেখা কি লিখবে পৃথিবীর আকৃতি কি রকম এই নিয়ে বহু প্রাচীনকাল থেকে মানুষের বিরাট কৌতূহল ছিল এবং এ নিয়ে নানান বিজ্ঞানী পণ্ডিত গণিতজ্ঞ নানান মতামত দিয়েছেন। পরবর্তীতে বেশ কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণের সাহায্যে পৃথিবীর আকৃতি ধারণা তৈরি হয়। যেমন দিগন্ত রেখা থেকে যত উপরে যাওয়া যায় দিগন্ত রেখার পরিধি তত বেড়ে যায়। ছবিতে স্তম্ভটির অবস্থানে গেলে দিগন্ত রেখার পরিধি বৃদ্ধি পায়। দেখো এখান থেকে ক অবস্থান থেকে যদি খ অবস্থানে যাই এখানে খ হবে ক অবস্থান থেকে যদি খ অবস্থানে যাই তাহলে দিগন্ত রেখার পরিধি বৃদ্ধি পাচ্ছে। আবার বিমান থেকে দেখলে আরো অনেক বেড়ে যাবে পৃথিবীর গোলাকৃতি অনেক বেড়ে যাবে। পৃথিবীর গোলাকৃতি হওয়ার জন্য এমনটা হয় এবং এর দ্বারাই প্রমাণিত হয় যে পৃথিবী গোলাকার। তো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে দিগন্ত রেখার পরিধি বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর সমতল হলে এমন হতো না। এবার ধ্রুবতারা। ধ্রুবতারা পৃথিবীর উত্তর মেরু অক্ষ বরাবর দৃশ্যমান তারা ধ্রুবতারা নামে পরিচিত। পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে সারা বছরই ধ্রুবতারাকে আকাশের উত্তরের নির্দিষ্ট স্থানে দেখা যায়। যখন ম্যাপ কম্পাস কিছুই ছিল না তখন ধ্রুবতারাকে দেখে মানুষ দিক নির্ণয় করত। তবে মজার ব্যাপার নিরক্ষরেখা থেকে যতই উত্তরে যাওয়া যায় তারাটিকে ততই প্রতি রাতে উপরের দিকে উঠছে দেখা যাবে এবং উত্তর মেরুতে এর উন্নতিকোণ থাকে 90 ডিগ্রি। পৃথিবী গোল বলেই এমন হয়। যদি সমতল হতো তাহলে তারাটিকে সব জায়গায় থেকে একই অবস্থানে আছে বলে মনে হতো। তো দেখো এই ছবিটা তোমরা এঁকে দিবে ধ্রুবতারা, সুমেরু, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, বিষুবরেখা এগুলো দেখতে পেলে। চলে আসছি পরের প্রশ্নে। উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহবিকার গ্রস্ত হয়। চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তর কি লিখবে তুষার কার্যের ফলে সৃষ্ট শিলা
চূর্ণ বিচূর্ণ হলে তাকে যান্ত্রিক আবহবিকারের কেলাসন প্রক্রিয়া বা তুহিন খণ্ডীকরণ বলে। প্রক্রিয়া দিয়ে লিখবে, হেডিং দেবে, উচ্চ পার্বত্য অঞ্চলে ও উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে যেখানে শীত তীব্র সেখানে গ্রীষ্মকালে কিংবা দিনের বেলা শিলাস্তরের ফাটলের মধ্যে জল সঞ্চিত হয়। শীতকালে কিংবা রাত্রিবেলায় প্রচন্ড ঠান্ডায় ওই জল বরফে পরিণত হলে আয়তনে 9% বেড়ে যায়। আবার গ্রীষ্মকালে কিংবা দিনের বেলায় ওই বরফ জলে পরিণত হলে আয়তন হ্রাস পায়। এইভাবে জল বরফে ও বরফ জলে পরিণত হতে থাকলে শিলাস্তরে প্রবল চাপের হ্রাস বৃদ্ধি ঘটে, ফলে শিলার ওপরে টানের সৃষ্টি হয়। একসময় শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ডে পরিণত হয়। তো এই ছবিটা তোমরা এঁকে দেবে, ঠিক আছে। দিনের বেলা শিলা ফাটলে জল জমে, রাতের বেলা জল জমে বরফ পরিণত হলে শিলার আয়তন বাড়ে, ফলে শিলা ফাটে, বরফ বেড়ে গেল। দেখো, কেলাসন প্রক্রিয়া যান্ত্রিক আবহবিকার। সৃষ্ট ভূমিরূপ পয়েন্ট দিবে নেক্সট। তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় পর্বত গাত্রে যে কোনো আকৃতি শিলাচূর্ণের সৃষ্টি হয়, তাদের একত্রে ট্যালাস বলে, এবং এই পর্বতের পাদদেশে এই সব শিলাচূর্ণ বা ট্যালাস দিয়ে গঠিত ভূমিরূপকে ব্লক স্পেড বা প্রস্তর ক্ষেত্র বলে। তো এই ছবিটা তোমরা এঁকে দেবে সুন্দর করে। চলে যাচ্ছি পরে। এটা হচ্ছে ট্যালাস স্লোপ এর বাস্তব রূপ। 7.3 দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। উত্তর কি লিখবে, পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী প্রকৃতির। মৌসুমী বায়ু আসা ও ফিরে যাওয়ার ভিত্তিতে রাজ্যের 4টি ঋতুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে: গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল। প্রথমে বায়ুর দিক প্রবাহ। গ্রীষ্ম এবং বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, সমুদ্র থেকে স্থলভাগের দিকে, এবং শীতকালে ও শরৎকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, অর্থাৎ স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। 2 নম্বর পয়েন্ট দেবে, আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালের শেষ ভাগে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের সর্বত্র পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে আর্দ্র করে বর্ষাকালের সূচনা হয়। আবার শীতকালে স্থলভাগ থেকে আগত জলীয় বাষ্পহীন উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য শুষ্ক আবহাওয়া সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট দেবে, পর্যাপ্ত বৃষ্টিপাত। মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা রাজ্যে বর্ষাকালে গড়ে প্রায় 250 সেন্টিমিটার বৃষ্টি ঘটায়। মালভূমি ছাড়া সর্বত্র আর্দ্র জলবায়ু সৃষ্টি করে। 4 নম্বর দেবে, বৃষ্টিপাতের বন্টন। রাজ্যের বিভিন্ন অংশে মৌসুমী বায়ু বিভিন্নভাবে প্রবাহিত হওয়ায় বৃষ্টিপাতের বন্টন সব জায়গায় সমান হয় না। বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে পশ্চিমে ক্রমশ কম হয়। তাই বলা যায় পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পূর্ণভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। তাহলে তোমাদের এই 50 নম্বরের ভূগোলের নবম শ্রেণীর যে কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটা কমপ্লিট করানো হলো। তোমাদের যে বাকি দুটো সাবজেক্ট থেকে গেল সেটা তোমাদের আজকে নিয়ে আসা হবে, তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং তুমি যদি বুঝতে পেরে থাকো তাহলে সেটাও কমেন্টে জানাবে, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকছে।